জেনারেশনকে আপনারা যে অনেকে বেশি চিন্তিত হয়ে পড়ছেন, এদেরকে আমরা কিভাবে সলভ করবো, হ্যাঁ এটা অটোমেটিকলি ওরাও এটা ধীরে ধীরে চলে যাবে। আপনি দেখেন আমেরিকায় যে ওদের তো স্বাধীনতা যুদ্ধ কিন্তু অনেকটা আমাদের মতো বা আরো ছিল। ওখানে কিন্তু যারা স্বাধীনতার বিরোধী ছিল, এটা আপনারা একটু খেয়াল রাখেন বা একটু করে দেখেন, তাদেরকেও কিন্তু এইরকম নিগ্রহ বা ইয়ার ভিতর দিয়ে যেতে হয়েছে। প্রথম জেনারেশনকে ওইভাবে মাফ করে নাই। তা আমরাও তো সেটা হয়েছে, আমাদের তো ফার্স্ট জেনারেশন চলে গেছে, তাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে অনেককে। আবার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটা কি আমেরিকা কি এখন কি আপনি কি চিহ্নিত করতে পারবেন তাদের কোন জেনারেশনের মধ্যেই ছিল? এরা মিশে গেছে, এরা বিভিন্ন যারা দেশের ভিতরে যে রাজনৈতিক দলগুলি আছে এগুলির সাথে মিশে গেছে। এটা বাংলাদেশেও হবে। কাজে আপনি যদি এখন মনে করতেছেন যে গ্রুপটা না, তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে, তাহলে আমেরিকা ভুল করেছে। ওরা কি আমাদের আপনার চেয়ে আসলে গর্দভ নাকি ওরা? দেখেন এখন যে জিনিসটা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি অবশ্যই, এটা আমার অনেক ফ্রেন্ড আছে আওয়ামী লীগের ফ্রেন্ড আছে, সত্যি ওদের জন্য খুব খারাপ লাগে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মোটামুটি থানা লেভেল এরিয়ার মধ্যে ছিল। ওরা যখন ফোন করে তখন খুব খারাপ লাগে, কিন্তু এই লোকগুলো আসলে কিছু করে না, ও ভালো ছিল। এখন এদেরকে তো আপনাকে স্পেস অন্যভাবে, হয়তো ফার্স্ট জেনারেশন যেভাবে হয়েছে আমি বলছি ওদের হয়তো সম্ভব হবে না, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এরা আসবে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে, এটা ন্যাচারাল এতে আসবে। কিন্তু আপনি এখনই যদি যারা টোটাল কালপ্রিট যারা, এদেরকে যদি নিয়ে আসেন, এটা তো সহ্য হবে না, কেউ সহ্য করে না, আমেরিকাও করে নাই, এমনকি বাংলাদেশে আপনারাও। আমরা যেটা আছে বাংলাদেশে যে দুইজন মিনিস্টার ছিলেন তারা সবচেয়ে সৎ ছিলেন, তারপরে আমরা সহ্য করি না। আমরা বলতে পারি টোটাল বাংলাদেশ ওনাদের দিকে একটা নেগেটিভ ধারণা ছিল, এটা স্বাভাবিক, এটা ওনাদেরও মানতে হবে। কিন্তু পরবর্তী জেনারেশনকে আপনারা যে অনেকে বেশি চিন্তিত হয়ে পড়ছেন, এদেরকে আমরা কিভাবে সলভ করবো, হ্যাঁ এটা অটোমেটিকলি ওরাও আসবে সেকেন্ড থার্ড জেনারেশনে, কিন্তু আওয়ামী লীগ নামে না, জাতীয় পার্টি নামে না, এই 14 দলের বদমাশদের মতো নামে নাই। আজকে যে কি অশ্রাব্য ভাষা, চিন্তা করেন, সে একটা পত্রিকার সম্পাদকও ছিল, একজন বিখ্যাত ব্যক্তির ছেলেও। এদের যদি মুখের এই ভাষা হয়, আমরা আসলে এদেরকে আমাদেরকে আবার পুনর্বাসন করতে হবে, এদেরকে ছাড়া আমরা অচল হয়ে পড়ব। কাজে বিএনপি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, এই আম ও ছালা দুইটাই হারাবেন না। যে আপনারা আগে নিজের যে আগে ক্ষমতায় আসবেন সেটা এনশিওর করেন। এখনই যদি মনে করেন বিরোধী দল হবে সেটাও ঠিক করে আসতে চান, তাহলে কিন্তু আম ও ছালা দুটোই চলে যেতে পারে, এটা বলে রাখলাম একটু। রাইট না, এবং ধরেন যে আমরা তো মানে আগের অনেক সিদ্ধান্ত দেখেছি, রং সিদ্ধান্ত। ধরেন 18 সালের যেই মধ্যরাতে নির্বাচনের পরে বিএনপির 5 জন সংসদে গেছে না, যোগ দিচ্ছে না, এটা এক ধরনের বৈধতা দেয়া। তখন বলা হয়েছিল কৌশলগত কারণে আমরা। তো ভাই তোমার কি কৌশল আমরা এত বছরেও বুঝি নাই আসলে, 18 পরে 25 পর্যন্ত কি কৌশলগত কারণে উই ডোন্ট নো। কনক ভাই এখানে একটু আপনাকে কারেক্ট করি, ওই সময় কিন্তু বিএনপি সেটা চায় না, বিএনপি কে বাধ্য করা হয়েছে, ওনাদেরকে কিন্তু স্যাক করা হয়েছিল। পরে কিন্তু এটা দেখেন যে আপনি ওনাদেরকে বাধ্য করা হয়েছে, বিএনপি কে বাধ্য করেছে, মানে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। এখন ধরেন ওই 5 জন যদি যোগও দিত, বিএনপি থেকে বের হয়ে যেত, বিএনপির কি ক্ষতি হইতো? বরং আপনি এই যোগটা দিয়ে মির্জা ফখরুল বাদে যে 5 জন যোগ দিল, এটা দিয়ে আপনি ওই 18 নির্বাচনের বৈধতা দেন। এবং আপনি যখন এখন কিছু বলতে যাবেন তখন বলা হয় যে আরে ভাই এটা তো বিএনপি তো পার্লামেন্টে ছিল, সেইটা আপনারা অবৈধ বলেন কি? সো এই যে আপনি যখন বৃহত্তর আসপেক্টে ভাববেন, তবে হ্যাঁ গত 16 বছরে বিএনপির সাকসেস হচ্ছে ওইখানে যে শত প্রলোভন বা শত চাপের মধ্যেও বিএনপিকে ভাঙতে পারে নাই। এই ইউনিটির জায়গাটা ওইটা হয়তো কনসার্ন, হ্যাঁ এটা একটা কনসার্নের জায়গা ছিল। এটার কৃতিত্ব কিন্তু তারেক রহমান সাহেবের, কারণ উনি 10,000 মাইল দূরে বসেও দলের একেবারে ইউনিয়ন থেকে ইয়ে পর্যন্ত চেইনটাকে মেনটেন করার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাই যে ডাকসু নির্বাচন বোধহয় একদিন পরে 8 তারিখে, আজকে তো বাংলাদেশে 8 তারিখ রাত পোহালে 9 তারিখ বোধহয় পরে নির্বাচন। তো ডাকসু নির্বাচনে অনেক আশঙ্কার কথা শুনছি, এটা ভণ্ডুল। আমি অবশ্যই ডাকসু নির্বাচন নিয়ে খুব মনোযোগী ছিলাম না, আমি কোনো এপিসোডও করি নেই, কোনো আলোচনাও করি নেই। কিন্তু ধরেন এক ধরনের বিশাল টানাপোড়েন দেখছি, স্টুডেন্টদেরকে কোনো জায়গা থেকে ভয় দেখানো হচ্ছে ভোট না দেওয়ার জন্য। কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা দেখলাম বলছেন যে
এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলাটে মানে রাজনৈতিক আবহাওয়া তৈরি করার চেষ্টা চলছে। তো সব মিলিয়ে ডাকসু নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা বা আপনি কি মনে করেন? হ্যাঁ কনক ভাই, আমি অনেকটা আপনার মতোই। এই ডাকসুটাকে আসলে আমি কোনো একটা পার্টির সাথে হতে চাই না। ওভারঅল আমি যেটা দেখতে চাচ্ছি যে এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এটা হয়তো আমাদের জন্য একটা ফার্স্ট স্টেপ আমাদের ইয়ের জন্য। তো এখানে যদি ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, এনসিপি আছে, আমার যেটা ছিল যে আমাকে যদি পার্সোনালি বলে, আমি মনে প্রাণে চাই যে সবার মাধ্যমে এটা এককভাবে কেউ না এসে, তাহলে হয়তো সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে। এটা আমার যেটা কামনা ছিল যে একটা সবার মাধ্যমেই আসুক, যাতে এককভাবে কেউ না হয়। আমি জানি না এটা হয়তো হবে না এখন, হয়তো যেরকম আছে, কারণ জেনজি প্রজন্ম কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সচেতন, এটা কিন্তু আপনি খেয়াল রাখতে হবে। এখানে যে কয়েকটা জিনিস এখানে হতে পারে যে এটা যদি মনে করেন হওয়ার জন্য, যে যেটা শুনতে পাচ্ছি যে একটা দল হয়তো এরা পাশ করে যেতে পারে, অন্যান্য দলের ভিতরে একটা অনীহা বা কিভাবে বন্ধ করা যায়, কিন্তু ওনারা এটা জানেন না, ওনারা একটা ট্র্যাপে পড়বেন। আজকে মনে করেন যে ডাকসু নির্বাচন এমন নয় যে ডাকসু নির্বাচনে যারা পাশ করবে, আপনাদের আবার বলছি, এরকম হয় না যে তারাই সরকার গঠন করবে, এটা হয় না, এটা এত সহজভাবে হয় না। কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু আপনারা যদি এই আতঙ্কে থাকেন যে ডাকসু নির্বাচন হলে পরবর্তী সময় কাজে যেভাবে হোক এটা বন্ধ করি, আজকে আপনারা এটা বন্ধ করবেন। আপনারা, হ্যাঁ, একটা অশুভ শক্তি আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো আপনাদেরকে সহযোগিতা করবে, ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেন। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ইলেকশন? তখন তো এটা উল্টাশ্রিত হবে। আচ্ছা, আপনারা যেটা বন্ধ করে দেন, সেই অশুভ শক্তি এখন যাদেরকে আপনারা মানে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করতে যাচ্ছেন, তারা কিন্তু সেই একই কাজ করবে, কিন্তু আপনারা সেই ট্র্যাপে। এখন দেখেন, এটা কিন্তু খুব একটা ইয়ের ভিতর চলে যাচ্ছে জাতি। এখন এগুলি বলবে কে? আপনি যদি বলতে চান, আপনাকে বলবে গুপ্ত জামাত, কিন্তু ভাই আমাদের এটা বলতেই হবে। আর যে মিনার ভাই ধরেন আমার ইয়েটা ছিল যে মানে দীর্ঘ ধরেন 15-16 বছর পরে একটা ডাকসু হলো একটা নির্বাচন, তো নির্বাচন তো আমি চাই যে ধরেন শিক্ষার্থীরা তাদের মতো করে ভোট দিক, মানে আমার দ্বারা প্রভাবিত হওয়ার কিছু নাই, আপনার দ্বারাও প্রভাবিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা এই জন্য আমাদের বলাও ঠিক হবে না। ভালো মনে করো, তুমি যাকে ভালো মনে করো সেটা করো। এবং আমার যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে ধরেন যারা ক্যান্ডিডেট, তাদের যে বক্তব্য, তাদের যা সবকিছু খুব মানে আমরা একটা সময় ধরেন ডাকসু নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ, মানে ডাকসু নিয়ন্ত্রণ করতো বহু কিছু, কিন্তু ওরকম দৃঢ় নেতৃত্ব কিন্তু তৈরি হয়নি, কিন্তু কোনো দলেরই তৈরি হয়নি। এখন আপনি হয়তো ভালো পড়াশোনা করেন, আপনি হয়তো জানেন, আপনি হয়তো মানে বক্তৃতার মঞ্চে বা আলোচনার টেবিলে আপনি হয়তো উড়াই দিতে পারেন, বাট সেটা এক জিনিস, নেতৃত্ব কিন্তু আরেক জিনিস। বাগ্মিতা এক জিনিস, নেতৃত্ব আরেক জিনিস। সেই জায়গাটায় ধরেন এখন স্টুডেন্টদের উপরে ছেড়ে দিতে হবে। 39,000 শিক্ষার্থী, আমরা চাই যে সবাই তাদের মতো করে ভোট দিক, কারণ তাদের যে মেধা, যোগ্যতা, জেনজি প্রজন্ম, আমরা তাদের উপর আমরা দেখতে চাই, ইটস টেস্ট কেস, আমরা দেখতে চাই যে আসলে মানে কি ভাবনা আমাদের এই ইয়াং জেনারেশনের এই মুহূর্তের ভাবনা, তাই না? আমি এভাবে দেখছি আর কি। না, এটা আপনি একটা সুন্দর বলছেন, এটা একটা টেস্ট কেস হতে পারে ইভেন ফর দা বিএনপি। আমি জাস্ট একটু খোলাসা করে বলি। এখন মনে করেন বিএনপি, তাদের কিছু পলিসি আছে, কিছু ন্যারেটিভ আমরা দেখছি। এখন এই ন্যারেটিভ গুলি আসলে পাবলিক কিভাবে নিচ্ছে, সেটা কিন্তু একটা টেস্ট হয়ে যেতে পারে এই ডাকসু নির্বাচনটা। ওখান থেকে ওনারা কিছুটা ধারণা পাবেন, হয়তো অনেক কিছু যেগুলি আছে, ওই যে কথাটা বললাম যে চেতনার একটা ব্যবসা ছিল। এখন যাই হোক, এটা নিয়ে আবার বললে হবে। এটা আমি যেহেতু টেস্ট কেসে, বিএনপি সেটা দেখে নিতে পারে লোকজন এটা কিভাবে খাচ্ছে। এখন যদি মনে করেন নির্বাচনে এটা করে ভালো হয়ে যায়, কাজে এটা তারা ধরে রাখবে। আর যদি মনে করেন এটাতে এক ধরনের ব্যাকফায়ারিং তারা ফিল করে, তাহলে এটা আবার কানেকশন করে নিতে পারবে। কাজে এটা একটা সুন্দর হতে পারে। কাজে যেভাবেই হোক এই নির্বাচনটা যেন হয়, এটার জন্য সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সমাজ যারা আছেন, এটা আমাদের জন্য শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য না, সারা জাতির জন্য একটা কি বলবো, একটা টেস্ট কেস। এটাকে আমরা যেভাবে হোক সাকসেসফুল করব। এখানে অন্য কিছু যেন চিন্তা ভাবনা না করা হয়। এটা করলে কিন্তু আমরা ওই যে আরেকটা
মানে ওই অধপতন থেকে আমরা আর রক্ষা পাবো না। হয়তো এটা হয়ে গেলে হয়তো জাতীয় নির্বাচনও কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। আপনারা যারা মনে করতেছেন এটাকে আমরা করে ফেলবে, পরবর্তীটাও কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। কাজে এখনো হুঁশ ফেরান, শত্রুতা করেন, প্রতিদ্বন্দ্বিতা, আমি বলি প্রতিদ্বন্দ্বিতা করেন, শত্রুতা নয়। রাজনৈতিক প্রতিপক্ষ মানেই শত্রু নয়। এই জায়গায় আমাদের ফিরতে হবে। সেটা আপনার অনেকের কাছে যতই তিক্ত লাগুক, বিএনপি জামাতকে যতই ঘৃণা করুক, জামাত বিএনপি কে যতই ঘৃণা করুক, কিন্তু আমাদের এই জায়গায় আসতে হবে। তা না হলে হয়তো বা আমার কাছে মনে হয় যে জেন জি প্রজন্ম, নতুন প্রজন্ম যেটা আসছে, এটা কাউকেই করবে না। এই জন্য হয়তো আপনি দেখেছেন যে লাস্ট সার্ভেটা হয়েছে 48% কিন্তু এখনো আনডিসাইডেড। 4 কোটি নতুন ভোটার, আমরা জানি না তারা কিভাবে বিহেভ করবে। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রো ভিসিট নিয়োগের জন্য তার নিজের ছেলে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, হয়তো বিএনপি পন্থী একজন ভদ্রলোক। এখন দেখেন যে আপনি মনে করতেছেন যে আপনার ছেলেই যে আপনার কথা শুনবে, আপনি বিএনপি আছেন বা আপনি জামাত আছেন, আপনার ছেলে আপনার কথা শুনবে, সেটা নাও হতে পারে। কাজেই সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই হুঁশটা ফিরিয়ে আনেন, শত্রুতাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা নিজের জন্য ভয়ঙ্কর হতে পারে। আপনারা তো ভুলেন নাই এখন যে জিনিসটা হয়েছে, জানি না এখন আপনারা দেশের ভিতর থেকে অনেকেই খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন, আমরা তো আসতে পারি নাই, আপনি পারেন নাই, আমি তো কন্টিনিউয়াস হুমকি পেয়েছি। আমি একটু ভীতু মানুষ মনে হয় একটু বেশি, আপনারা তো ফাইট করে এসেছেন, আমি আপনাদেরকে দেখে আর পরে সাহস করি নাই যে হুমকি ছিল। কাজে ওই একই পরিস্থিতিতে যেন আমরা না পড়ি। আরেকটা জিনিস এখানে কনক ভাই আজকে বলে দেই, দেখা যাচ্ছে যে গুটি কয় মানুষ শুধু সাফার করেছে, এবং সাফার করেছে জিয়া ফ্যামিলি, এটা আপনাকে বলতে হবে। ম্যাডাম জিয়া, তারেক রহমান এবং তার ভাই মারা গেছেন, কিন্তু আসলে একই অবস্থা হবে। আবার যদি নতুন করে কোনো 1/11 সৃষ্টি হয়, আবার নতুন করে 5ই আগস্ট সৃষ্টি হয়, ভিকটিম হবে মাত্র কয়েকজন, বাকিরা হয়তো বা, আমি জানি না এটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন, তারা সামহাউ দে ম্যানেজ ইট উইথ ইচ আদার। হয়তো দেখা গেল ওই যে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের সময় ওই যখন ছিল হয়তো বিএনপি ম্যানেজ করেছে, আবার বিএনপির সময় সেই একই, তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা স্পষ্ট হয়ে পড়েছে। তখন দেখা গেছে যে এমনকি এটা বললে হয়তো অনেকে রাগ করবেন যে স্থায়ী কমিটি বা বড় ওখানে মিটিং হয়েছে, দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটা ডিজিএফআই এর কাছে চলে গেছে। কাজে তখন থেকেই ছিল আন্ডারস্ট্যান্ডিংটা, যে আজকে নতুন তা না, এটা আগে থেকেই ছিল, সেটা আর কি কন্টিনিউশন। কাজে তারেক রহমান 16 বছরে বিএনপির আন্দোলন সফল না হওয়ার পেছনে দলের ভেতরের গুপ্তচররাই দায়ী। দল একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই এটা মানে নিতেই এটা ধরেন স্থায়ী কমিটি থেকে এটা মানে অন্যান্য নেতার কাছে পৌঁছানোর আগে এটা গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে, এটা ভারতের রয়ের কাছে চলে গেছে, সেখান থেকে তারা পরবর্তী অ্যাকশন প্ল্যান মুহূর্তের মধ্যে তারা তৈরি করে দিয়েছে, তাই না? তো এগুলো যদি বিএনপি না কনক ভাই, এখানে একটু আপনি একটু সুযোগ নিচ্ছে, যেটা হয়তো জনাব তারেক রহমানের প্রতি একটা আমাদের একটা আবেদন যেটা থাকবে, যে যে জিনিসটা হয়েছে হয়তো আপনি পুরো পরিস্থিতি বুঝতে পারছেন, আগে থেকে জানেন, আমাদের যে বেশি ওয়াকিব হাল, তা আমাদের যে এক্সপেকটেশন, যে আমাদের যে প্রত্যাশার জায়গাটা, সেটাকে ধরতে চেষ্টা করেন। আমরা এমন চাই না একই ধরনের মিনিস্টার, আপনার ক্যাবিনেট কি হবে আপনি ঠিক করেন, আমরা সেই ব্যাংক লুটারদের আর দেখতে চাই না। আমরা প্রতিবাদ করবো, সে যেই হোক, যত শক্তিশালী হোক। কাজে আমাদেরকে আপনারা যতই চুপা জামাত বা কি জানি গুপ্ত জামাত বলেন, আমাদের মুখ বন্ধ হবে না, কারণ আমাদের আসলে চাওয়ার কিছু নাই। আমরা আগেও চাই নাই, হাওয়া ভবনকে চোখেও দেখি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবো না। আমরা আমাদের কথা বলবো। কাজে আপনাদের প্রতি অনুরোধ। জি। এবং ধরেন যে যত চোর বাটপাত গুলা ছিল আর কি, ধরেন এস আলম থেকে শুরু করে ওরিয়ন ফরিয়ন যা যা ছিল, সব তো বড় বড় নেতারা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছে। এবং আপনি ইয়ে করতেছেন, কেউ 50,000 টাকা চাঁদা নিচ্ছে, 1 লাখ টাকা চাঁদা নিচ্ছে, 5 লাখ চাঁদা নিচ্ছে, সে বহিষ্কার হয়ে যাচ্ছে। তো বড় চোর ছোট চোরের বহিষ্কার করতেছে, বুঝছেন না? এই হচ্ছে কাহিনী আর কি। তো এগুলা দুর্ভাগ্যজনক। মানে আমি স্থায়ী কমিটির সঙ্গে যুক্ত কমপক্ষে 10 জনের নাম বলতে পারবো, তারা কোথায় কি করছে এই তালিকা আমাদের কাছে আছে। বড় বড় কথা আমাদের সঙ্গে বললে হবে? তোমরা কি সেই চোখ রাঙানো সেই 2001-এর রাজনীতি আছে এখন, যে তোমাদের কিছু বললে তুমি আমাদের খাইয়ে ফেলবা, আমি তোমাদের বলবো না কিছু, আমি তোমার কাছে কিছু চাই, তোমার কিছু ব্যবসা চাই,
তোমার কাছে কোনো ধান্দা চাই? আমি চাই না তো ভাই। আমার হ্যাঁ, এদেরকে এরা হচ্ছে গুপ্ত জামাত। হ্যাঁ, আমরা কন্টিনিউ করব, আমরা গুপ্ত জামাত হিসেবেই থাকবো, দরকার পড়লে বুকের মধ্যেও লিখে রাখবো যে গুপ্ত জামাত, এবং আমরা এই কথাগুলি বলবো। আমার চোরে খাবে, এটা আওয়ামী লীগের মতো না। ওই মনে করছে 2001 আছে আর কি, এখন বুঝছেন তো, ওই এক মানে এখন এটা নেই। 2000 সালের রাজনীতি এখনো চলমান আছে আর কি। আপনি চোখ রাঙাবেন, আপনি ধমক দিবেন, আপনার ক্যাডার আছে, আপনার অমুক বাহিনী আছে, আমরা তোদের ডরাই রে বেটা, তোরে আমি ডরাই না, আমরা ডরাই তোদেরকে, বাদ দেন। তো আরেকটা প্রসঙ্গে আমরা বেশি লম্বা করতে চাই না। সার্বিকভাবে একটি আপনি বলছিলেন যে একটা 111-2 এর মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। আপনি যদি দেখেন যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুরো পৃথিবীর কাছে ধরেন বাংলাদেশের যে অবস্থা, যেটা 28 অক্টোবরে হয়েছিল, যে মৃতদেহের উপরে যেই জামাতের কর্মীদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে 111 এর পথ সুগম করেছিল। তারপরে আপনি যদি দেখেন যে গতকালই হাটহাজারীতে ওয়াহাবি সুন্নি সংঘর্ষ লেগে গেছে। কি হয়েছে, ফেসবুকে কি নাকি একটা পোস্ট দিচ্ছে, ওইটা নিয়ে লেগে গেছে, 144 দিতে হয়েছে। ডাকসুকে নিয়ে এক ধরনের আশঙ্কার কথা আছে। তো একটি মহল, বিশেষ করে ধরেন ডক্টর ইউনূসের যে ব্যর্থতা, মানে ডক্টর ইউনূস তো আসলে ধরেন আমরা তো ডক্টর ইউনূসকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলাম, এবং ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েও কিন্তু আমরা বেকারে পড়ছিলাম যে এরা নির্বাচিত সরকার চায়, এরা নির্বাচন চায় না, এরা এই এরা ওই, কত কথা শুনছি, তাই না? এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূস একেবারে আনপ্যারালাল একটা কি বলবো মানে দায়িত্বহীন সমর্থনের পরে ডক্টর ইউনূসের সেই ক্যারিশমা ওনার নাই, আসলে ওনার সেই দক্ষতাই নাই, উনি ভেরি মাচ ইনক্যাপাবল। এতদিন আমরা যেটা বুঝতে পারছি, উনি বাংলাদেশের সেনা নেতৃত্বের উপরই ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। মানে মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার এক সরকার, ইউনূস এক সরকার, ইউনূস জড়ায় ওয়াকারে। ইউনূস সাহেব জেনারেল হাফিজের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে বঞ্চিত অফিসারদের জন্য, জেনারেল ওয়াকার এখানে বাহার ঢুকায় রাখছে, এটা হচ্ছে না কাজ। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আপনি কিভাবে অ্যাসেস করেন? মানে কেউ যদি নির্বাচন ভণ্ডুল করে আওয়ামী লীগের একটা কি বলবো রিফর্ম আওয়ামী লীগকে আনতে চায়, একটা সর্বদলীয় নির্বাচন ইনক্লুডিং আওয়ামী লীগ চায়, তো সেই জায়গাটায় বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কি হবে, বা আপনার পর্যবেক্ষণটা কি সার্বিক পরিস্থিতি? কনক ভাই, এটা কিছুটা আনফরচুনেট। আমাদের কিছু ইনস্টিটিউশন আছে, আপনি হয়তো জানেন, কিছুদিন আগেও এই ব্যাপারে আমি একটা কলামও লিখেছিলাম যে এইগুলিকে আসলে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত, কিন্তু এটা তো আসলে দায়িত্বটা সেই ইনস্টিটিউশনের নিজের ভিতর থেকে আসতে হবে, যে আমরা আদালতকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, কিন্তু আদালত এমন কিছু কাজ করতে পারবে না যেটা মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করে। একইভাবে যে এই ইনস্টিটিউশনগুলিরও কাজ। তারপরে আমি এখনো বলবো, যেহেতু আমি এই ইনস্টিটিউশনের শক্তিতে বিশ্বাসী বা তাদের যে একটা ডিসিপ্লিন, এটাতে বিশ্বাসী। আপনারা যারা আছেন, এমন কোন উদ্যোগ না, ওয়ার্ল্ড কিন্তু ইজ টোটালি ডিফারেন্ট। আপনারা দেখেছেন হয়তো, আমি বিএনপির প্রতি আমার অনেক একটা দরদ ছিল, কিন্তু যখন দেখি একটা উল্টাপাল্টা শুরু করেছে কিছু কাজ, আমি মুখ খুলেছি। এরা আমার মতো অনেকেই করবে, সবাই কিন্তু ওই যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কিছু মানুষ নেতৃত্বের আশায় বা কিছু পাওয়ার আশাই করে, কিন্তু সাধারণ মানুষগুলি, যে কোনো দল হোক, সেটা বিএনপি হোক, যেটা জামাত হোক, তারা কিন্তু সে একটা ভালোবাসা থেকে তাদের উপর একটা এক ধরনের এক্সপেকটেশন যে এরা এই জিনিসগুলি আমাদের জন্য এনশিওর করবে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের যে অর্থনৈতিক জীবনে এইগুলি এনশিওর করবে। এবং এটা যদি না পায়, তখনই তাদের ভিতর সেই হতাশাটা সৃষ্টি হয়। কাজেই এই যে ইনস্টিটিউশনগুলি যারা ধরে আছেন, ওখানে কিছু ব্যক্তি আছেন, আবারও অনুরোধ করব, আপনারা এমন কিছু মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আগে একটা জায়গা থেকে মিডিয়াকে আপনারা সহজেই কন্ট্রোল করে ফেলতেন, এখন কিন্তু অনেক জায়গা, অনেক আউটলেট সৃষ্টি হয়েছে। ইনফরমেশন এখন এত বেশি, মানে আপনি যেন আসল এই কাহিনী কেউ ঢাকতে পারেন না, আপনার যত ইন্টেনশন থাকুক এটা পারবেন না। কাজেই সবার প্রতি যেটা আমার অনুরোধ থাকবে, আপনারা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত কেউ নিবেন না। আমি আগে সন্দেহ করতে চাই না, আমি বেনিফিট অফ দ্য ডাউট আপনাদের এই ইনস্টিটিউশন যারা আছেন এখনো দিতে চাই, কিন্তু এমন কিছু করেন না, কারণ আপনারা দেখছেন এটা সামাল দিতে পারবেন না, হজম করতে পারবেন না। এক হলো গ্লোবালি কিন্তু মানুষ আর আগের চেয়ে সচেতন, ইটস নট ইন ফেভার।
আপনি বলেন সামরিক শাসন বলেন বা অন্য শাসন, এই জন্য আমি আসলে সম্ভাবনা দেখি না। সত্যিকার ভাবে আপনাকে বলি, এটা কখনোই হবে না। আমরা অনেক সময় যেন আতঙ্ক সৃষ্টি না করি, এটাও কিন্তু ক্ষতির কারণ হতে পারে। আপনি হয়তো বলে দিলাম, কাজে আমাদেরও যারা